নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী। ইন্দ্রাণী স্টোরিভার্সে পুনরায় আপনাদের সুস্বাগতম। আমি চলে এসেছি আরেকটি নতুন সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। যদি ভালো লেগে থাকে শেয়ার করে অন্যকেও শোনার সুযোগ করে দেবেন। নিজেদের মতামত কমেন্টে জানাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। উম, চলুন গল্পে চলে যাই। যিনি আমাকে এই গল্পটা বলেছেন তিনি তার সম্পূর্ণ নাম, পদবি, ঠিকানা গোপন রাখতে বলেছেন। সেক্ষেত্রে আমি তার জায়গায় আমি শব্দটা ব্যবহার করছি। মানে আমি মানে সেই মেয়েটা যে আমায় গল্পটা বলেছে। ঠিক আছে? চলুন শুরু করা যাক। আমরা কলেজের ৩ জন বান্ধবী মিলে দার্জিলিং ঘুরতে গিয়েছিলাম। আমরা স্টেশনে নেমে বেশ কিছুটা এগিয়ে গিয়ে রেস্টুরেন্টে খেতে গেলাম। তখন রাত ১১টা বাজে। আমরা একটু রাত করেই খাই। ওখান থেকে বেরিয়ে লজের খোঁজে চললাম। কোনো লজ ফাঁকা পাচ্ছি না। আরো অনেকটা পথ হেঁটে একটা লজ পেলাম। আমরা রুম বুক করে ঘরে ঢুকে গেলাম। এখন যেমন আগে থেকে বুক করা যায় ফোনের মাধ্যমে, বুক করে লোকে ঘুরতে যায়, তখনকার দিনে এই সুবিধাটা ছিল না। এতটা ডেভেলপ ছিল না। ঠিক আছে? যাই হোক, হঠাৎ প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। আমরা সমস্ত জানলা দরজা বন্ধ করে দিলাম। একজন, একজন করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে যে যার মতো শুয়ে পড়লাম। কারণ খাওয়া হয়ে গেছে, খেয়েই এসেছি। আমার চোখ পড়ল বাথরুমের দিকে। কারোর একটা শাড়ির আঁচল উঠছে। ভুল দেখছি ভেবে আর তাকালাম না। সবাই ঘুমিয়ে পড়েছে। আমার চোখ আবার বাথরুমের দিকে পড়েছে। কারণ ওই কৌতূহলটা রয়ে গেছে তো যে কি একটা দেখেছি। আবার দেখি কারো একটা আঁচল উঠছে। না, দুবার তো ভুল দেখা যায় না। আমি লাইট জ্বালিয়ে বাথরুমে গেলাম। দেখি একটা মেয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছে। আমি প্রচন্ড জোরে চেঁচালাম। বান্ধবীরা উঠে দৌড়ে বাথরুমে এলো। কেউ নেই তো। সবাই আমাকে বলছে, রাত্রিবেলা চেঁচাচ্ছিস, তাড়িয়ে দেবে। এত খুঁজে লজটা পেলাম। ওদেরকে আমি যতবার বলতে যাচ্ছি এইমাত্র এখানে কি ছিল, ওরা কেউ বিশ্বাস করছে না আমাকে। না করাটাই স্বাভাবিক। কারণ ওরা তো কেউ কিছু দেখতে পাচ্ছে না। ভাবছে আমি ঘুমের ঘরে ভুলভাল স্বপ্ন দেখেছি। রাত ৪টের সময় কেউ দরজায় ধাক্কা মারছে। টক, টক, টক। আমার কানেই গেল। আমি বিছনা থেকে নামলাম, লাইট জ্বালালাম। জ্বালিয়ে আস্তে, আস্তে দরজার দিকে এগিয়ে গেলাম। গিয়ে আমি দরজাটা খুলি। খুলে দেখি সেই মহিলাটা যে ফাঁস দিয়ে ঝুলছিল। আমি আবার চেঁচিয়ে উঠলাম। সবাই উঠে আমার কাছে এলো। ওই মহিলাকে সবাই দেখতে পাচ্ছে। আমাকে একটা বান্ধবী বলছে, "তুই ওনাকে দেখে এভাবে চেঁচাচ্ছিস কেন রে?" ওই মহিলাটা আমাদের বলল, ওনার বাথরুমে জল পড়ছে না। ওই মহিলাটা আমাদের বলল, ওনার বাথরুমে জল পড়ছে না, আমাদের বাথরুমটা ব্যবহার করবে। আমি বললাম, "সেটা আপনি নিচে গিয়ে রিসেপশনে জানান। আমাদের বিরক্ত করছেন কেন এত রাতে?" আমার একটা বান্ধবী আমাকে বলল, "তুই চুপ কর।" আর ওনাকে বলল, "আপনি ভেতরে আসুন।" আরেকজন বান্ধবী আমাকে বলল, "উনি এই অন্ধকারে নিচে কি করে যাবে? তোর কি কোনো মানবিকতা বোধ নেই? তাই আমাদের কাছে এসেছে। অন্ধকারে নিচে যাওয়াটা তো সম্ভব নয়।" আমি মহিলাটাকে জিজ্ঞাসা করলাম, "আপনি কোন রুমে থাকেন?" উনি বললেন, "আমি এই লজের সব জায়গাতেই থাকি।" আমার বান্ধবীরা ভাবল উনি মজা করছে। তাই সবাই হেসে উড়িয়ে দিল। কিন্তু আমি মানেটা ঠিক বুঝেছি। আর আমাকে আমার বান্ধবীরা বলল, "তোর কি হয়েছে বলতো? বাড়ি থেকে কি ভূত ব্যাগে করে নিয়ে এসেছিস? এত ভয় পাচ্ছিস কেন? নাকি কোনো দুঃস্বপ্ন-টপ্ন দেখেছিস?" আমি ঠিক করলাম এখান থেকে পালাতে হবে। আমার কোনো কথা কেউ শুনবে না। আমাকে পালাতেই হবে।
মহিলাটা বাথরুমে ঢুকেছে আর আমরা সবাই যে যার মতো গিয়ে ঘুমিয়ে পড়লাম। আমার চোখে ঘুম নেই। 4:40, উনি এখনো বাথরুম থেকে বেরোলো না। আমি ভাবলাম কাউকে বলতে গেলে আবার আমায় ধমক দিয়ে থামিয়ে দেবে, তার থেকে এখান থেকে পালাই। একটু ভোর হয়েছে, অসুবিধা হবে না। আমি আমার ব্যাগ নিয়ে আস্তে করে রুম থেকে বেরিয়ে সোজা সিঁড়ি দিয়ে নিচের রাস্তায় বেরিয়ে পড়েছি। স্টেশনের দিকে হাঁটা শুরু করেছি। খুব জোর পায়। অনেকটা রাস্তা হেঁটে আসার পর আমি একবার পিছন ফিরে তাকালাম। না, পুরো রাস্তাটা জনমানবহীন। একটু বুকের ভিতরটা ছ্যাঁত করে উঠল। আমি আবার সামনের দিকে জোর পায়ে এগুচ্ছি। আরো অনেকক্ষণ হাঁটার পর একটা দুটো করে লোক দেখতে পাচ্ছি আর মনের মধ্যে সাহস পাচ্ছি। একটা চায়ের দোকান দেখতে পেলাম। ওখানে বসে চা খাবো ঠিক করলাম। যেমন ভাবা তেমন কাজ। ওখানে চা খেতে বসে ভাবলাম ওদেরকে ফোন করি, ওরা নিশ্চয়ই আমাকে খুঁজছে। একজনকে ফোন করলাম। এই নাম্বারটির কোনো অস্তিত্ব নেই। আমি ভাবলাম ফোনটা বোধহয় চার্জে টার্জে দিয়েছে বা বন্ধ করে রেখেছে। আরেকজনকে ফোন করলাম। একই কথা, এই নাম্বারটির কোনো অস্তিত্ব নেই। আমি বিরক্ত হয়ে আরেকজনকে ফোন করলাম। একই কথা, নাম্বারটির কোনো অস্তিত্ব নেই। ৩ জনের ফোনেই একই কথা, নাম্বারটির কোনো অস্তিত্ব নেই। আমাকে দোকানদার জিজ্ঞাসা করলো, কিছু সমস্যা হয়েছে কি? আপনি এরকম টেনশন করছেন কেন? আমি ওনাকে বললাম, দেখুন না, আমরা কলকাতা থেকে এসেছি, ওরা লজে রয়ে গেছে, কাউকে ফোনে পাচ্ছি না। আমাকে উনি বললেন, লজে ফোন করো। আমার কাছে তো সেখানকার নাম্বার নেই, কারণ যিনি আমাদের মধ্যে সবচেয়ে এজেড তার নামে বুক হয়েছে আর তার কাছেই লজের কার্ডটা রয়ে গেছে। উনি আমাকে জিজ্ঞাসা করলেন, কি নাম লজটার? আমি সেটাও তখন মনে করতে পারছি না, এত টেনশনের মাথায় রয়েছি। আমি বললাম, 4:40 নাগাদ বেরিয়েছি, এখন 5:30 বাজে। এই রাস্তা ধরে সোজা এতক্ষণ হেঁটেছি। উনি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে বলে উঠলেন, এই রাস্তা ধরে কোনো লজ হোটেল কিচ্ছু নেই। আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম। তাহলে আমার বান্ধবীরা কোথায়? আমি ওনাকে আগের দিন রাতে সব ঘটনা বললাম। উনি বললেন, ওদিকে আর যেও না, ওদিকে তো কবরস্থান, কবর দেয়। ওখানে কোনো ঘর বাড়ি কিচ্ছু নেই। আমি এখন কি করব? কিচ্ছু মাথায় আসছে না। কলকাতায় বাড়িতে ফোন করে সবার বাড়িতে জানিয়ে দিলাম। এবার কলকাতা থেকে এতটা রাস্তা তারা আসবে, এটা তো আর পাশাপাশি ব্যাপার নয়, অনেকটা ডিস্টেন্স। তা তৎকাল টিকিট কেটে তারা এসে পৌঁছলো। ওদের বাড়ির লোকও এসে পৌঁছলো। ওদেরকে নিয়ে এইভাবে আরো একটা দিন কেটে গেল। তারপর যখন ওরা এসে পৌঁছলো, ওদেরকে নিয়ে আবার ওই রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম। পুরো রাস্তায় একটাও লোক নেই আমরা ছাড়া। না, এখানে তো কোনো লজ নেই, পুরোটাই কবর দেওয়ার জায়গা। তাহলে ওরা কোথায়? আমরা সবাই ওদের নাম ধরে জোরে জোরে ডাকতে লাগলাম। হঠাৎ একজনের কাকিমার চোখ পড়ল, কারা যেন দূরে বসে আছে। উনি সবাইকে ওই দিকে তাকাতে বলল। আমরা সবাই ওই দিকে জোর পায়ে হেঁটে গেলাম। দেখি ৩ জন বান্ধবী, কেউ মাথার চুল ছিঁড়ছে, কেউ নিজের আঙ্গুল কামড়াচ্ছে। ওখান থেকে কোনো রকম ওদের কলকাতায় আনা হলো। ডাক্তার বলল, এরা এমন কিছু দেখেছে, এদের ব্রেন ডিসঅর্ডার হয়ে গেছে, আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে। ওরা খাবার খেত না, জামা কামড়াতো, চুল কামড়াতো মাথার। এই পর্যন্ত হলেও ঠিক ছিল, হয়তো আরো ভয়ঙ্কর কিছু ওদের জন্য অপেক্ষা করছিল। সেটা ১ বছরের মধ্যে ৩ জনেই একজন একজন করে মারা গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। ভালো লাগলে অন্যকেও শোনার সুযোগ করে দিন, শেয়ার করে দিয়ে। খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরে নতুন কোনো গল্প নিয়ে। আজকের মতো বাই বাই।